আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। দেশে উদ্বেগজনক হারে সারা দেশেই বাড়ছে হামের প্রকোপ। হাম ও হামের উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। গত 1 মাসে প্রাণ হারিয়েছে 198 শিশু। চিকিৎসকরা বলছেন সংক্রমণ ও মৃত্যুর পেছনে পুষ্টির অভাব বড় কারণ। শিশুদের নিয়মিত বুকে দুধ না খাওয়ানো ও নিয়মিত টিকাদানে অনীহার কারণে শিশুরা বেশি ঝুঁকিতে পড়ছে। নিম্নবিত্ত পরিবারে 6 মাসের কম বয়সী শিশুদের মধ্যে এই সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। গত 15ই মার্চ থেকে শুরু হওয়া মৃত্যুর মিছিল যেন থামছেই না। হাম আক্রান্ত হয়ে মাত্র 1 মাসেই ঝরে গেছে 198টি প্রাণ, যার বড় অংশই রাজধানীর। হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন আক্রান্ত শিশুদের গড় বয়স 6 মাসের নিচে। মূলত পুষ্টির অভাব আর মায়ের বুকের দুধ ঠিকমতো না পাওয়ার কারণেই কমছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা। ব্রেস্ট ফিডিং চাইল্ড না হয়, যদি ফর্মুলা ফিড চাইল্ড হয়, এই বাচ্চাগুলো কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ তাদের ম্যাটারনাল প্রোটেকশন ব্রেস্ট ফিডিং বাচ্চা যেভাবে পায়, একটা ফর্মুলা ফিড বাচ্চা বা অন্য কোনো খাবার খায় সেই বাচ্চা কিন্তু সেই প্রোটেকশনটা নাই। যেহেতু চারিদিকে ইনফেকশন ছড়িয়ে গেছে, কাছে ওই বাচ্চাগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তথ্য বলছে আক্রান্তদের বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের। মূলত কোভিডের ধকল কাটানোর পর নিয়মিত টিকাদানে অবহেলায় শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ফলে সাধারণ সংক্রমণও রূপ নিচ্ছে প্রাণঘাতী জটিলতায়। কোভিডকালীন সময় 2020, 21, 22 এই সময় কোভিড ছিল, অনেক মারাই, আমরা বের হই নাই, মারাও বের হয় না, অনেক বাচ্চাগুলোকে টিকা সেন্টার নিয়ে যায় নাই। এখানে একটা গ্যাপ আছে, বিশেষ করে 9 মাস সে টিকা পেয়েছে, অনেক সময় 15 মাসের টিকা পায়নি, অনেকে 9 মাসের টিকাও তারা দেয়নি। সেই সাথে গত ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু অনেক সেন্টারে টিকা ক্রাইসিস ছিল। হার্ড ইমিউনিটির এই সিস্টেমটা কিন্তু নষ্ট হয়ে গেছিল। মৃত্যুহার নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদারের সঙ্গে যথাযথ পুষ্টি নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানির সংকট বেড়েই চলেছে। চরমে পৌঁছেছে গ্রাহক ভোগান্তি। 10 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছে চালকরা। রাজধানীর বেশিরভাগ পাম্পে নিরবিচ্ছিন্ন তেল সরবরাহ না থাকায় নির্দিষ্ট কিছু পাম্পে জ্বালানি চাহিদা বেড়েছে কয়েক গুণ। এতে বিপাকে পড়েছে পাম্প কর্তৃপক্ষ। চাহিদাপত্র অনুযায়ী ডিপো থেকে তেল না পাওয়ায় সরবরাহের সমস্যা হচ্ছে বলে জানান পাম্প মালিক। তামজিদ সুমনের রিপোর্ট। রাজধানীবাসী কখনো কি ভেবেছিল মোটরবাইকে একবার তেল সংগ্রহ করতে 12 ঘন্টা সময় ব্যয় করতে হবে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে এটাই রাজধানী ঢাকার পাম্পগুলোর বাস্তবতা। বুধবার রাত 10টায় দীর্ঘ লাইনের পেছনে দাঁড়িয়ে তেল পেয়েছেন বৃহস্পতিবার সকাল 11টায়। তেল প্রাপ্তিতে সন্তুষ্টি থাকলেও ক্লান্তির ছাপ রাসেলের চোখে মুখে। নোয়াখালী রেলগেটে ওইখানে সিরিয়াল ছিলাম 12 ঘন্টা প্লাস, আর কি 12.5 ঘন্টার কাছাকাছি। তেল পাইলাম 800 টাকার 6 লিটার 600 গ্রামের কাছাকাছি, আর কি এরকম। রাতে রাস্তার মধ্যেই ছিলাম, মানে রাস্তায় কোনো খাবারের ইয়েও নাই, আবার হলো কোনো পানির ইয়েও নাই, আবার যে এটুকুর মধ্যে একটা বাথরুম থাকবে, তারপরে বাথরুমও নাই, খুব খারাপ অবস্থা। রাজধানীর বেশিরভাগ পাম্পেই নিরবিচ্ছিন্ন তেল সরবরাহ করা হচ্ছে না, আবার কোনো কোনো পাম্প একেবারেই বন্ধ রেখেছেন পাম্প মালিকরা। এতে বেশি বিপাকে পড়েছেন গ্রাহকরা। নির্দিষ্ট সময়ের জন্য ওপেন করতেছে, তারপর ইয়ে করতেছে, বাট এটাতে নিশ্চিত পাওয়া যাচ্ছে, সেজন্য মানুষ দেরি হলেও এটাতে আসতেছে। 13 ঘন্টার পরে পাম্পে ঢুকতে পারলাম আমরা। এরকম জীবনেও কষ্ট করিনি আমার এই জীবনে। সবচেয়ে হতাশায় পড়েছেন দৈনিক তেল সংগ্রাহকরা। রাইড শেয়ার করেই যাদের সংসার চলে, তেল না পেয়ে তারা দিশাহারা হয়ে পড়েছেন। খুবই কষ্ট, একদিন করতে পারলে 2 দিন করতে পারতেছি না, কারণ একদিন যেদিন তেল নেই ওই দিন ঘুম হচ্ছে না, শরীর খুব টায়ার্ড থাকে, পরের দিন পর্যন্ত শরীর টায়ার্ড থাকে। তো এই কারণে মূলত একদিন 2 দিন আমাদের বসেই থাকতে। এর আগে বসছি লাগছিল 6 ঘন্টা, আর এরপরে বসছিলাম লাগছিল 7 ঘন্টা, আজকে 13 ঘন্টা। কষ্ট করে তো রাত দিন জায়গায় এইভাবে তুলতে হইতেছে, আমাদের তো কষ্টের শেষ নাই, এটা দেখার মতো লোকও নাই আমাদের। একই পরিস্থিতি দেশের বিভাগ ও জেলা পর্যায়ের ফিলিং স্টেশনগুলোর। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে গ্রাহকদের। এদিকে অ্যাপসের মাধ্যমে যারা ফুয়েল পাস সংগ্রহ করেছেন তারা কিছুটা সুবিধা পেয়েছেন। বাইকের পুরো ট্যাঙ্ক ভরেই ঘরে ফিরেছেন এসব গ্রাহক। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে আন্দোলনের দ্বিতীয় ধাপে কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত টানা 15 দিনের এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান 18 এপ্রিল রাজধানীতে গণমিছিল হবে।
25 এপ্রিল দেশের সব বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে। আর 2 মে প্রতিটি জেলায় 11 দলীয় জোটের উদ্যোগে গণমিছিল কর্মসূচি পালন করা হবে। মগবাজারে আল ফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, একটা দলের নেতৃত্বে আবার দখলবাজি শুরু হয়েছে। ব্যাংকগুলো নিজেদের সিন্ডিকেটে থাকা লোকদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি প্রশাসনে নির্লজ্জভাবে দলীয়করণ চলছে। তিনি বলেন, জ্বালানি খাতে সরকারের বক্তব্য ও বাস্তবতার মধ্যে কোনো মিল নেই। একই সঙ্গে দেশের হাম পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে জানান, লক্ষাধিক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। জ্বালানির যে সংকট, হাস্যকরভাবে জ্বালানি মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, অথচ উনি যখন কথা বলছেন তখন পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য গাড়ির লাইন, শহরে গাড়ি চলাচল কমে আসছে। আগামীকাল রাত 12:30টায় প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার পবিত্র হজ পালনে যাচ্ছেন 78,500 যাত্রী। এবছরও হজ যাত্রীদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন হচ্ছে বাংলাদেশে। প্রথম দিনে বিমান বাংলাদেশ, ফ্লাইনাস এবং সাউদিয়া এয়ারলাইন্সের 13টি ফ্লাইটে দেশে ছাড়বেন হজ যাত্রীরা। এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছে 171 জনের মেডিকেল টিম। হজ যাত্রীদের সেবায় যাবেন আরও 1.5 শতাধিক। শিগগিরই জাতীয় সম্প্রচার নীতিমালা চূড়ান্ত হচ্ছে। সচিবালয়ের তথ্য সচিবের সঙ্গে বৈঠক শেষে একথা জানান টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং কেবল অপারেটরদের সংগঠন কোয়াবের নেতারা। তারা বলেন, বৈঠকে সম্প্রচার নীতিমালা সংশোধন নিয়ে আলোচনা হয়েছে, কিছু ভাষাগত পরিবর্তন করা হচ্ছে। মুক্তিযুদ্ধের সঙ্গে 24শে গণঅভ্যুত্থানের ইতিহাস সংযোজন করা হবে। এছাড়া বেসরকারি টেলিভিশনগুলোকে পে চ্যানেলে রূপান্তর নিয়ে আলোচনা হয়েছে। ডিজিটালাইজেশন হলে স্বয়ংক্রিয়ভাবে টেলিভিশনে টিআরপি জানা যাবে। সরাসরি গ্রাহকের কাছে থেকে আয় পাবে টেলিভিশন, সঙ্গে বিপুল রাজস্ব আয় করবে সরকার। এ যেন আরেক ছুটির ঘণ্টা। মেহেরপুরে স্কুলে কয়েক ঘণ্টা আটকে থাকার পর তৃতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক জানান, মেহেরপুর শহরে বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া গতকাল স্কুল ছুটির সময় সে বাথরুমে যায়। এ সময় দারোয়ান স্কুলে তালা মেরে চলে যায়। কিছুক্ষণ পর বাইরে থেকে তালা দেখতে পেয়ে সাদিয়া কান্নাকাটি করতে থাকে। এক পথচারী শুনতে পেয়ে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে স্কুলে এক শিক্ষিকাকে ডেকে এনে তার উপস্থিতিতে স্কুল গেটের তালা খুলে দিলে শিশুটিকে উদ্ধার করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRDI এর উদ্যোগে আগামী 8 ও 9 মে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স 2026। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় গণমাধ্যমের মানোন্নয়নে কাজ করা এই সংগঠনটি। কনফারেন্সে বিশ্বে প্রায় 10টি দেশ অংশ নেবে। 12টির অধিক সেশনে আলোচক হিসেবে থাকবেন দেশ ও দেশের বাইরে গণমাধ্যম কর্মী ও বিশেষজ্ঞরা। কনফারেন্স থেকে ঢাকার বাইরে কর্মরত 15 জন সাংবাদিককে দেয়া হবে ফেলোশিপ। স্বাধীন সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলা, দেশীয় সাংবাদিকদের নেটওয়ার্কিং ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ তৈরি করতে এ কনফারেন্স আয়োজন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। চট্টগ্রাম বন্দরে আসা গ্রেট প্রিন্সেস নামে জ্বালানিবাহী একটি জাহাজ থেকে জেট ফুয়েল খালাস হচ্ছে। জাহাজটি এসেছে সিঙ্গাপুর থেকে। গ্রেট প্রিন্সেস নোঙর করেছে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে। এই জাহাজটি 12,000 মেট্রিক টন তেল নিয়ে এসেছিল। এছাড়া 35,000 টন ডিজেলবাহী MT লুসিয়া সলিস নামে অপর একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ডলফিন জেটিতে নোঙর করেছে। আমদানি করা জ্বালানি নিয়ে আসা জাহাজগুলো থেকে এরই মধ্যে শুরু হয়েছে খালাস প্রক্রিয়া। অপরদিকে বন্দরে আসা MT টর্ম দামিনীতে রয়েছে 33,000 টন ডিজেল। এর বাইরে দেশের পথে রয়েছে 2টি LNG বাহী জাহাজ, যেগুলো চলতি সপ্তাহের মধ্যে পৌঁছানোর কথা। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। 2027 ওয়ানডে বিশ্বকাপের সরাসরি জায়গা নিশ্চিত করতে ও ঘরের মাঠে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে নিউজিল্যান্ডের সিরিজের গুরুত্ব অনেক বেশি। তাই ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সিরিজ জয়ে মুখিয়ে আছে বাংলাদেশ দল। মিরপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগামীকাল বেলা 11টায় মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। সিরিজ ওয়াইজভাবে আমাদের ফার্স্ট ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করব ফার্স্ট ম্যাচটা ভালো ক্রিকেট খেলে উইন করার জন্য। নড়বড় অবস্থায় যদি বিশ্বকাপে যাই তাহলে আমাদের
পজিশনটা কিভাবে থাকবে। আমরা এই সিরিজগুলোতে যদি কনফিডেন্ট গেইন করতে পারি তাহলে আমাদের বিশ্বকাপে একটা ভালো প্রিপারেশন হবে। আমরা চেষ্টা করব এই সিরিজটাও ভালো উইকেটে খেলার জন্য। প্লেয়াররা যদি সবাই পারফর্ম করতে পারে, উইকেটটা অনেক সময় ম্যানেজ করে খেলতে হয়। সো আমার কাছে মনে হয় এটা অনেকটা ইম্পর্টেন্ট মেন্টালিটির উপরে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের শেষ মুহূর্তে প্রস্তুতি খবর জানতে শেরে বাংলা স্টেডিয়ামে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মমিনুর রিপন। রিপন, ওয়ানডে সিরিজ নিয়ে দু দলের অধিনায়কের ভাবনা কি? মিরাজের ভাবনা একেবারেই পরিষ্কার, এই সিরিজটি জিততেই হবে। শুধু এই সিরিজ নয়, এই সিরিজটি জিততে হবে, কেননা 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে টিকে থাকার 9 নম্বরে থাকার যে চ্যালেঞ্জটি রয়েছে সেটি নিতে হবে, এবং সেটি নিতে হলে মিরাজ যেমনটি বলেছেন যে সিরিজ বাই সিরিজ তাদেরকে এগিয়ে যেতে হবে। বিশেষ করে ব্যাটিং নিয়ে যে দুশ্চিন্তা ছিল টপ অর্ডার এবং মিডল অর্ডার নিয়ে, সেটি কিছুটা কমেছে বলে মনে করছে বাংলাদেশ অধিনায়ক। তবে তাদের উন্নতির বেশ কিছু জায়গা আছে, এবং শক্তিশালী জায়গাটা যদি বলেন সেক্ষেত্রে বাংলাদেশের ঠিক এই মুহূর্তে সবচেয়ে শক্তির জায়গাটা হলো পেস ইউনিট। তো সেই পেস ইউনিটে বাংলাদেশ অবশ্যই ভর করবে, এবং সেই সাথে বাংলাদেশের লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে কিছুটা উন্নতির প্রয়োজন রয়েছে। যেমনটি গতকাল কোচ বলেছেন, মিরাজও ঠিক একই সহমত হয়েছেন যে আসলেই লোয়ার অর্ডার বিশেষ করে শেষ 10 ওভারে একটু দ্রুত গতির ব্যাটিং, একটু হার্ড হিটিংয়ে যদি বাংলাদেশ রান তুলতে পারে সেটা দলের উন্নতির জন্য অনেক কাজে আসবে। এবং 27 বিশ্বকাপকে কেন্দ্র করে মিরাজের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে সেখানে কিন্তু এই ব্যাটিংয়ের উন্নতির বিষয়টি রয়েছে। এদিকে নিউজিল্যান্ড কিন্তু নতুন দল নিয়ে এসেছেন। টম ল্যাথাম যেমনটি বলেছেন যে কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন, সেই জায়গায় নিউজিল্যান্ডকে ধরে রাখাটা তাদের জন্যই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের উইকেট এমনকি বাংলাদেশের কন্ডিশন তাদের জন্য একেবারে ভিন্ন, একেবারে বিপরীত ধর্মী কন্ডিশন এবং বিপরীত ধর্মী উইকেট। সেই জায়গাতে নিউজিল্যান্ডের জন্য একটা বড় চ্যালেঞ্জ থাকছে। তারা কন্ডিশনের ক্ষেত্রে যেটি বলেছেন যে বিপরীত ধর্মের কন্ডিশন হলেও খুব অল্প সময়ের মধ্যে তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো রাইকা, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। জানছিলাম বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব বা ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।